নমস্কার, ৫টার ৫ মিনিটে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। মেসি বিশৃঙ্খলা, এই মেসি বিশৃঙ্খলার তদন্ত যখন একদিকে চলছে, কিভাবে সেদিন এই ঘটনা ঘটলো, তার পাশাপাশি মূল আয়োজক শতদ্রু দত্ত, তার অ্যাকাউন্টেও নজরদারি চলছে। তার অ্যাকাউন্ট থেকে আসছে মারাত্মক তথ্য। কি সেই তথ্য, সে তথ্য জানবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে শতদ্রু দত্তর অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ফ্রিজ করেছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। কেন করলো, কোথাও কোনো গরমিল দেখা যাচ্ছে কি জানবো। আমার সঙ্গে ইরন রয়েছে সরাসরি। ইরন, আয়োজক সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে লিওনেল মেসিকে আমাদের দেশে নিয়ে এসেছে। ইটস অ্যান ইভেন্ট, ক্লিন চিট, এখানে কোনো সমস্যা নেই। সরকারকে যে ট্যাক্স দেওয়ার সেই ট্যাক্স তো দেওয়া হয়েছে। তাহলে তার ভিতরে কোথায় সমস্যা, যার জন্য এই রকম একটা স্টেপ নিতে হলো স্পেশাল ইনভেস্টিগেটিং টিমকে? দেখো, সূত্রের খবর, গতকাল যে খবর নিউজ 18 বাংলায় আমরা করেছিলাম, যে সেই খবরটি কি ছিল, যে মেসিকে আনার জন্য সব মিলিয়ে 100 কোটি টাকা প্রয়োজন ছিল। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ভারত সরকারের ট্যাক্স এবং মেসিকে দেওয়া ভারতীয় মুদ্রায় সব মিলিয়ে সেটা সংখ্যাটা 100 কোটি। এই 100 কোটি দেওয়ার ক্ষেত্রে কি নিয়ম, মেসিকে আনার জন্য 60 দিন আগে অর্থাৎ 2 মাস আগে ফুল পেমেন্ট করতে হবে। সূত্রের খবর, শতদ্রু দত্ত 30% টাকা টিকিট বিক্রি করে এবং 30% টাকা স্পন্সর থেকে নেওয়ার কথা তিনি ভেবেছিলেন। এবার বিভিন্ন সূত্রে গতকালই আমরা জানিয়েছি যে স্পন্সররা তারা সাধারণত 60 দিন আগে সবাই টাকা দেননি, 15 থেকে 20 দিন আগেই বেশিরভাগ স্পন্সর টাকা দিচ্ছিলেন। সেক্ষেত্রে তাকে যে অগ্রিম পুরো টাকাটা দিতে হলো, কে দিলেন এবং কারা দিলেন, এই বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে। ইতিমধ্যেই সিটের তরফ থেকে তার অ্যাকাউন্টে থাকা 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে, গতকাল আমরা যে খবর করেছিলাম যে অ্যাকাউন্ট চেক করতে নেমে সিটের তদন্তকারী অফিসাররা দেখেছিলেন যে সূত্রের খবর 8 থেকে 10 কোটি টাকার বেশি সেই সময় যখন দেওয়া হয়েছিল তাকে ফুল পেমেন্ট মেসিকে, সেই সময় ছিল না বলেই সূত্রের খবর। যদিও এখন দেখা যাচ্ছে যে তাকে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে 22 কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা কেন ফ্রিজ করা হলো, প্রথমে মাথায় রাখতে হবে যে টাকা ফেরতের মুচলেখাও কিন্তু শতদ্রু দত্ত দিয়েছেন। অর্থাৎ টাকাটা কে দেবে, অ্যাকাউন্ট বা এই সংস্থা থেকেই দিতে হবে। তাই এই টাকাটা ফ্রিজ অবশ্যই করা হলো। এই টাকার উৎস কি, পুরোটা খতিয়ে দেখা হবে এবং পরবর্তী সময় যখন টিকিট ফেরতের প্রসেসিং আসবে, তখন এই টাকা থেকেই যারা টিকিট কেটেছেন তাদেরকে ফেরত দেওয়া হবে। তবে যে 30% টিকিট কাটার কথা বলা হচ্ছে, সেই টিকিটের পরিমাণ এই 22 কোটির মধ্যে না বেশি, সেটা তো হিসেবের ওপর নির্ভর করছে। তবে এটা ঠিক যে এই মেসি মিসম্যানেজমেন্টে তদন্ত করতে নেমে একাধিক জায়গায় গলদ কিন্তু যারা তদন্তকারী অফিসাররা তারা পাচ্ছেন। গলদ আছে, বিভিন্ন জায়গা আছে। যেমন ইরান, আরো একটা প্রসঙ্গ এখানে উঠবে, তা হলো সেদিন মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা শুরু হয়েছিল। তো মেসিকে দেখতে পাওয়া যায়নি কেন, তার কারণ গ্রাউন্ড পাস যাদের হাতে ছিল তারা মেসিকে ঘিরে রেখেছেন। আচ্ছা, মেসিকে যাতে ঘিরে রাখা হয়, মেসিকে যাতে দেখা না যায়, আয়োজক সংস্থা তো তা চায়নি। তারা চেয়েছিল মেসিকে গ্যালারি থেকে যাতে দেখা যায়। তাহলে সেই অনুযায়ী নিশ্চয়ই গ্রাউন্ড পাস দেওয়া হয়েছে। ইরন, এখানে কিছু তথ্য বলছে যে পরিমাণ গ্রাউন্ড পাস দেওয়া হয়েছিল তার 3 গুণ লোক নাকি মাঠের মধ্যে ছিল। তারা কিভাবে ঢুকলো? একদম এই প্রশ্নটা প্রথম দিন থেকেই আমরা তুলে আসছি যে টোটাল 212 জনের পাশের কথা বলা হচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে শতদ্রু দত্ত তিনি জেরায় বলেছেন যে 150 জনের পাস দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। যে প্রথমে কথা ছিল 150 জন ফিল্ড অফ প্লে পাস পাবেন, কিন্তু কোনো এক প্রভাবশালীর কথায় সেটাকে আরও 300 বাড়াতে হয়। অর্থাৎ যে 150 জনের কথা বলা হচ্ছে তাতে ফুটবলাররা বাদ ছিল এবং যারা সাউন্ড সিস্টেম বা বিভিন্ন লোক ছিল, তো সব মিলে সেটা 212 জনেরই কথা। কিন্তু এই যে বাকি 300টা পাস দিতে হলো কার কথায়, এটা প্রশ্নের এই প্রভাবশালী কে, তিনি কতটা প্রেশার ক্রিয়েট করলেন, এটাই তদন্তকারী অফিসাররা দেখছেন এবং শেষ মুহূর্তে কেন বাড়াতে হলো। এবং আরও দুটো চাঞ্চল্যকর তথ্য তোমাকে দিয়ে রাখবো। সেদিন অনুষ্ঠানে যিনি অ্যাঙ্কার ছিলেন, সেই ফিমেল অ্যাঙ্কারকে মাত্র 48 ঘন্টা আগে নিযুক্ত করা হয়।
এবং তাকে যে কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ডেও ফিল্ড অফ প্লে ছিল না। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তার সঙ্গে আমরা অবশ্যই তার বক্তব্য শোনাবো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, যে মেসি নিরাপত্তা অভাব বোধ নিজে করছিলেন। আরও একবার রিপিট করব, মেসি নিজে নিরাপত্তা বোধ অভাব করছিলেন, কারণ এই যে মাঠে ঢোকার পর কেউ বা কারা তার গায়ে হাত দিচ্ছেন, কেউ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন, হাত ধরে টানছেন, এটায় মেসি খুব একটা ভালোভাবে নেননি। তার সঙ্গে থাকা যে সিকিউরিটি টিম, মাঠেই তিনি নাকি জানিয়েছিলেন যে আমার অস্বস্তি হচ্ছে এবং এই পরিস্থিতি তোমরা সামলাও, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই কারণে শতদ্রু দত্ত তিনি বলেন যে আমি তখন অসহায়ের মতো মাইক হাতে নিয়ে বলতে শুরু করি, আপনারা বেরিয়ে যান, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। এইবার দেখার বিষয়, কে বা কারা মেসিকে সেই সময় জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন, কে বা কারা হাত ধরে টানার চেষ্টা করছিলেন। কারণ একটা লিও মেসি, বারবার বলেছি, লিও মেসি কিন্তু ভারতীয় ফুটবল তো ছেড়ে দাও, বিশ্ব ফুটবলের লেজেন্ড, এই মুহূর্তের কিংবদন্তি। সেই কিংবদন্তির ঘাড়ে উঠে পড়া, হাত ধরে টানাটানি করা, এটা তো অতিরিক্ত আধিক্যতার ফল। এই অতিরিক্ত আধিক্যতা যারা করলেন তারা কারা সেটা ছবিতেই স্পষ্ট। এই বিষয়ে পুলিশে তদন্ত করছে এবং শতদ্রু দত্তকে বারংবার জিজ্ঞেস করা হচ্ছে যে কত পাস দেওয়া ছিল, কত দিতে হলো, কার চাপে দেওয়া হলো। যে খবর পাওয়া যাচ্ছে, শতদ্রু দত্ত জেরায় তিনি বলেছেন যে অবশ্যই প্রভাবশালীর চাপে শেষ মুহূর্তে ফিল্ড অফ প্লে মাঠের ভেতরে থাকা পাসের সংখ্যা তাকে বাড়াতে হয়েছে। অর্থাৎ চাপের মুখে তাকে নিজের নিয়ম মানতে তিনি পারেননি, যে এসওপি তৈরি করেছিলেন সেটা মানতে পারেননি। সব মিলিয়ে তদন্ত করতে নেমে তদন্তকারী অফিসাররা বুঝতে পারছেন যে গলদ শুধু গোড়ায় নয়, এবং পুরো গলদে ভরাই এই কর্মসূচি ছিল, এবং সেখানে প্রভাবশালীর প্রভাব যে ছিল সেটাও স্পষ্ট। এবং অবশ্যই আর্থিক লেনদেন কি হয়েছে, কোথা থেকে হয়েছে, যাবতীয় বিষয়ে তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। অতনু, ধন্যবাদ। উত্তাল বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর পর গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবারই যখন সিঙ্গাপুরে জানা গেল যে সিঙ্গাপুরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি ওসমান হাদিকে, তখনই বাংলাদেশের উপদেষ্টা অর্থাৎ তদারকি সরকারের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন শোক দিবস হিসেবে শনিবার পালন করা হবে, কারণ এই শনিবার তার শেষ কৃত্য, তাকে দফন করা হবে। তো সেই শেষ যাত্রা, সেই শোভাযাত্রা, সেই শেষ যাত্রার ছবি একবার দেখুন। ওসমান হাদি, দেখা যাচ্ছে যে সেখানে কাতারে কাতারে মানুষ, এবং এই শেষ যাত্রায় সেখানে ভারত বিদ্বেষের স্লোগান। সেই শেষ যাত্রায় আবার বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওসমান হাদির সেই শেষ যাত্রা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তাকে দফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। কিন্তু বিক্ষোভের আগুন জ্বলছে। সেই বিক্ষোভের আগুন কেন ওসমান হাদির মৃত্যু নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ, জানতে গেলে এক নজরে জেনে নিতে হবে ওসমান হাদি কে। ওসমান হাদি জনপ্রিয় ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যার হত্যাকে কেন্দ্র করে ফের আগুন জ্বলছে বাংলাদেশে। এই ওসমান হাদি কেন তার এভাবে অশান্ত করে দিল ভোটের অপেক্ষায় থাকা বাংলাদেশকে? জন্ম বরিশালে, বাবা মাদ্রাসার শিক্ষক, 6 ভাই বোনের মধ্যে হাদি সব থেকে ছোট। মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, শিক্ষকতা করতেন ওসমান হাদি। এহেন হাদি হয়ে ওঠেন হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ঢাকা থেকে ভোটে লড়ার কথা ছিল হাদির। জিতলে প্রশাসনের শীর্ষ স্তরে বসার সম্ভাবনা ছিল তার।
এহেন জনপ্রিয় ছাত্রনেতার ওপরেই হঠাৎ হামলা 12ই ডিসেম্বর। ঢাকার বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় হাদির। এরপরেই বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারত বিরোধী শক্তিগুলি। কারণ ওসমান হাদি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীই নন, তিনি ছিলেন ভারত বিরোধীও। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বের বেশ কিছু এলাকা দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির পক্ষে সওয়াল করতেন হাদি। তাই হাদি হত্যার দায় দিল্লির ঘাড়ে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। এমনও রটানো হচ্ছে যে হাদির হত্যাকারীরা নাকি পালিয়ে ভারতে চলে এসেছে। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি তারা পোস্ট করেছে। অথচ গত কয়েক মাসে হাদির একের পর এক ভাষণে লুকিয়ে রয়েছে অন্য ইঙ্গিত। ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে। কারণ ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। গোটাটাই চলছে ছাত্র নেতাদের এই বৃত্তের বাইরে রেখে। এমনিতেই জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বাদ দিয়ে। তা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে। ভোট প্রক্রিয়া শুরুর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণা হতেই কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক জিয়া। ভোটে হয়তো বিএনপি সাফল্যও পাবে। বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্কটা ছকা হচ্ছে তাতেই আপত্তি ছাত্র নেতাদের। সম্প্রতি এর বিরুদ্ধেই বারবার সরব হচ্ছিলেন ওসমান হাদি। প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির 22 গজে নিয়ে যাওয়ার আগেই খুন, যা বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। নিউজ 18 বাংলা।